এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সবাই এই অনুষ্ঠানে লাইভ ফোন করে আপনাদের সমস্যার কথা বলতে পারবেন। আজকে লাইভ, কাজেই ফোন ডায়াল করা শুরু করুন। একের পর এক আপনাদের প্রবলেমের কথা আমরা শুনব এবং তার একটা বেসিক সলিউশন এখান থেকে আয়ুর্বেদিক উপায় দেওয়ার চেষ্টা করব। যখন মডার্ন মেডিসিনের এত বাড়বাড়ন্ত অন্যান্য প্যাথিতে, যেটাকে আপনারা তথাকথিত চিকিৎসা বলেন, পাশাপাশি কয়েকদিন ধরে, মানে কয়েকদিন না, এটা মাস 4-5 ধরে একটা খবর আপনাকে ভীষণভাবে বিব্রত করছে। সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় জাল ওষুধ, নকল ওষুধের কারবার এবং মেদিনীপুর হাসপাতালে সদ্যজাত মায়ের মৃত্যুর ঘটনায় স্যালাইনে যে বিষ ছিল বা যে কারণের জন্য স্যালাইন দেওয়ার ফলে মৃত্যু হলো, সেই ঘটনাও আপনাদেরকে ভাবিয়েছে। সম্প্রতি বেশ কিছু ল্যাব টেস্টে দেখা গেছে আপনারা যে ওষুধের উপর দোকানে গিয়ে ভরসা করে ওষুধ খেয়ে ফেলেন বা ডাক্তারবাবু প্রেসক্রিপশনের 2-4 খোঁচায় আপনাকে অনেক অনেক ওষুধ কিনতে বাধ্য করেন বা আপনি কেনেন, সেই ওষুধগুলোর মধ্যে গুণগত মান বহু ওষুধের নেই। অর্থাৎ ওষুধের যে পরিমাণ টেম্পারমেন্ট থাকা দরকার সেটা নেই, সেটা বিলো অফ দ্য পার্টিকুলার লেভেল, সেই লেভেলের নিচে। কাজেই এই রকম জায়গায় দাঁড়িয়ে যেখানে আপনি আরেকটা কি আছে, বিপুল পরিমাণ খরচ বিভিন্ন চিকিৎসায়। আপনি একটু কলকাতার দিকে আসলে হাজার হাজার টাকা ডাক্তারের ভিজিট এবং হাজার হাজার টাকার নামি কোম্পানির ওষুধ কিনতে গিয়ে যখন আপনি প্রায় দিশাহীন, প্রায় যখন আপনি বিব্রত, বিরক্ত, ঠিক সেই সময় আয়ুর্বেদ চিকিৎসার একটি প্ল্যাটফর্ম 365 দিন প্রোগ্রাম করে এই মঞ্চে, এইখান থেকে আপনাকে বলার চেষ্টা করছে যে অনেক অসুখ, অনেক সমস্যা আয়ুর্বেদে হয়, তুলনামূলক অনেক কম খরচে হয়, অনেক এফেক্টিভ হার্বাল প্রোডাক্ট ব্যবহার করে হয়, লাইফস্টাইল মেনটেন করে সম্ভব, খাওয়া দাওয়া চেঞ্জ করলে অনেক রোগের সমাধান পাওয়া যায়। অপারেশনের মতো বড় কোনো সমস্যা যেটা আপনি ইনশিওর্ড মেডিকেল প্রসিডিওরে করিয়ে থাকেন তাতে না গেলেও চলে, ইত্যাদি নানান কথা। বাই দ্য ওয়ে, দেখুন আজকে যেমন টপিক হচ্ছে কিডনি স্টোন। অনেকেই জানেন, অনেকে এর মধ্যে সাজেশনও পেয়েছেন অন্যান্য প্যাথি থেকে যে আপনাকে অপারেশন করতে হবে। কিন্তু আয়ুর্বেদ আজকের দিনে দাঁড়িয়েও বলছে যে কিডনি স্টোন এমন একটা সমস্যা যে স্টোনকে কিডনি থেকে বার করা যায়, কিডনি থেকে রিমুভ করা সম্ভব। কিভাবে? আরও বিস্তারিত, কারণ এইটা আজকে প্রথম নয়, বহুবার আমরা কিডনি সিকেডি বা কিডনি স্টোন নিয়ে আলোচনা করেছি। আজকেও জানবো, একটু ধরে জানবো, আজকে ধরে জানবো কি ব্যাপারটা কি, কিডনি কেন খারাপ হয়, কেন কিডনিতে স্টোন হয়। এই প্রশ্ন প্রথম থাকবে, উত্তর দেবেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের তরফে ডক্টর এস ঘোষাল আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আমি স্বাগত জানাবো ডক্টর ঘোষালকে আজকের অনুষ্ঠানে। নমস্কার। কেন কিডনিতে স্টোন হয়? আপনি যে কথাটা বললেন, কিডনির বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, যেমন আমাদের ইউটিআই হতে পারে, কিডনি স্টোন আছে, হাইড্রোনেফ্রোসিস রয়েছে যেখানে কিডনিতে জল জমে যায়। এবার এই যে আমি কিডনি স্টোন ব্যাপারটা রয়েছে, কিডনি স্টোনের একটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা কিন্তু রেকারেন্স রয়েছে। গলব্লাডার স্টোন হলে কি হবে? ফেরত আসে। আচ্ছা, গলব্লাডার স্টোন হলে কি হবে? আমি হয়তো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট হচ্ছে জানি না, কোনো ডাক্তারের কাছে গেলাম, অপারেশন করলো, উইথ গল ব্লাডার এটাকে বের করে দেওয়া হলো, সেখানে কিন্তু গল ব্লাডারও থাকলো না, স্টোনও থাকলো না,
কিন্তু আমাদের দেখতে গেলে কিডনি স্টোন যদি হয়, আমরা তো কিডনি বাদ দিয়ে দিচ্ছি না, শুধু স্টোনটাকে বের করে নিয়ে আসছি। আর যে পেশেন্টের একবার কিডনি স্টোন হয় সেটা বারবার 2 বছর 5 বছর ছাড়া হতে থাকে। আচ্ছা, এরকম বহু পেশেন্ট আমাদের কাছে এসছেন, তৃতীয়বার এসছেন, চতুর্থবার এসছেন, কি ডাক্তারবাবু কতবার অপারেশন করব, একবার হয়ে গেছে, 2বার হয়ে গেছে, 3বার। তো ওই জন্যে কিডনি স্টোনের ক্ষেত্রে আমরা বলি জলটা বেশি করে খেতে। প্রথম কথা, যার হচ্ছে না কিডনি স্টোন তো তার জলটা এমনিই ভালো তার জন্যে। এই যে আপনি জিজ্ঞেস করলেন কি কারণে কিডনি স্টোনটা হয়, আমরা যখন জলটা কম খাবো, আমাদের ছাঁকনিটা আছে যেটা গ্লোমেরুলাস বলে, গ্লোমেরুলাস তো ভালো জিনিসটা শরীরের মধ্যে রেখে খারাপটাকে বের করে দিচ্ছে। এবার যখন গ্লোমেরুলাসে প্রবলেম আসছে তখন যেমন ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়তে পারে, সিকেটির দিকে যেতে পারে, সেরকম আমাদের ক্যালসিয়াম জাতীয় যে জিনিসগুলো, ক্যালসিয়াম অক্সালেট হোক বা যেগুলো স্টোন তৈরি করতে সাহায্য করে, সেগুলোও কিন্তু আমাদের শরীরের মধ্যে রয়ে যাচ্ছে। একটা নর্দমায় যদি নোংরা জল জমে, সেটা যদি আটকে যায় আবর্জনার জন্যে, সেটা যদি আস্তে আস্তে আপনি জলের ধাক্কা দেন, সেই আবর্জনা সরবে না, বরং জলটা আরও জমতে থাকবে ভেতরে। কিন্তু যদি ফোর্সফুলি, যদি প্রেশার দিয়ে সেই নর্দমার নোংরা জলের ওপর আমরা জলটা প্রেস করি, তো নর্দমার নোংরা সমেত জলটা ওয়াশ আউট হয়ে যাবে। ঠিক সেরকমই কিডনি স্টোনের ক্ষেত্রে আমরা কেন জলটা বারবার খেতে বলছি, যে জিনিসটা জমছে সেই ময়লাটাকে ওয়াশ আউট করতে হবে, বের করে দিতে হবে জোর ধাক্কা দিয়ে। জল যত খাচ্ছেন কি হচ্ছে, আপনার গ্লোমেরুলাস ফাংশন করছে, জলটা উঠছে নামছে, মানে পাস করছে কিডনি থেকে, এই ইউরেটার দিয়ে ইউরিনারি ব্লাডার আসছে, ইউরেথ্রা দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওই জায়গাটা সবসময় পরিষ্কার হচ্ছে, সেখানে যে স্টোনগুলো থাকছে। এবার কিডনি স্টোন হচ্ছে 2 ধরনের। আজকে আয়ুর্বেদ কেন এত এগিয়ে যাচ্ছে, আয়ুর্বেদ শাস্ত্রেও কিন্তু এই কিডনি স্টোনের কথা বলা রয়েছে। এটা নয় কি আমি এখন জানি কিডনি স্টোন হয় তাই কিডনি স্টোন নিয়ে আলোচনা করছি, এরকম নয়। আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে লেখা রয়েছে এই রোগটার নাম মূত্রাসমরি। অসমরি কথার অর্থ পাথর, এবং মূত্র রিলেটেড, যেহেতু আমাদের কিডনি রিলেটেড, সেই জন্য মূত্রাসমরি। এবার মূত্রাসমরি হলে যেগুলো সমস্যাগুলো হয়, স্টোনটা আমাদের বিভিন্ন জায়গায় হতে পারে। একটা কিডনির ভেতরে থাকতে পারে, একটা ইউরেটারের মধ্যে থাকতে পারে, যেখান থেকে কিডনি থেকে ইউরিনটা আমার ইউরিনারি ব্লাডারে আসছে। আর একটা কী হয়, আমাদের যেখানে ইউরিনারি ব্লাডার রয়েছে, যেখানে থলিটা রয়েছে পেচ্ছাপের, সেখানে থাকতে পারে। আর একটা কি, যখন নার্ভ যে স্টোনটা ভেঙে ভেঙে আমার ইউরেথ্রার মধ্যে থাকতে পারে। এবার এই যে 4টে জায়গা বললাম, 4টে জায়গার মধ্যে ইউরেটার, ইউরিনারি ব্লাডার আর ইউরেথ্রা, এই 3টে জায়গায় যদি স্টোন পাওয়া যায়, এটা উইদাউট অপারেশন কিন্তু আয়ুর্বেদিক মেডিসিনের মাধ্যমে এবং কিছু থেরাপির মাধ্যমে এটা রিমুভ করা সম্ভব। এর জন্য আপনাকে অপারেশনে যেতে হবে না। এবার পড়ে রইল কি, কিডনির ভেতরে যদি হয়, কিডনির 3-4টে জায়গা রয়েছে, তার মধ্যে কিডনির নেকে যদি থাকে, মানে গলার কাছটা যেখান দিয়ে ইউরিনটা বেরোচ্ছে প্রথম ইউরেটারের মধ্যে, সেই জায়গাটায় যদি থাকে, সেই স্টোনটাও রিমুভ করা সম্ভব। এবং মেডুলা বলে এক জায়গাটা রয়েছে, মেডুলার ভেতরে যদি স্টোনটা আটকে যায়, সেখানে কিন্তু আপনি রিমুভ করতে পারবেন না, মানে সেটা একটা জায়গার মধ্যে পড়ে থাকবে, অনেক জালি থেকে ওটা বেরিয়ে আসতে পারবে না, ওই ক্ষেত্রে আপনি অপারেশনটা করুন। কিন্তু আমরা দেখছি আমাদের কিডনি স্টোনের পেশেন্ট যারা থাকছেন, 100-এর মধ্যে 70% স্টোন হয় নেক অফ দ্য কিডনিতে আছে, নয় ইউরেটারে রয়েছে, নয় ইউরেথ্রার মধ্যে রয়েছে, নয় ইউরিনারি ব্লাডারে রয়েছে। তার মানে একটু পরিষ্কার করে দিই, মানে 70% লোক যদি প্রপার গাইডলাইন না নেন, তাহলে তাদের অপারেশনের দিকে যেতে হবে, কিন্তু আদতে সেখানে প্রয়োজনই নেই। আপনি যেটা প্রয়োজনই নেই, একদমই প্রয়োজন, মানে দ্যাট ইজ রিমুভেবল। একদম ঠিক কথা। তো এই যে 70% অপারেশন একবার করছে না, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে 2বার অপারেশন রেকারেন্স হয়ে যাচ্ছে। অনেকে জল খেতে বলা থাকে, জলে অ্যালার্জি, জল খাবো না। জল এমনি শরীরের জন্য 3 থেকে 3.5 লিটার দরকার, সেখানে আমরা জলটা খাচ্ছি না। সে অন্যান্য রোগও আসতে পারে, ডিহাইড্রেশন আসতে পারে, মাসকুলার স্প্যাজম আসতে পারে, অন্য রোগের দিকেও যেতে পারে। তো কিডনি স্টোন যাদের হচ্ছে তাদেরকে আমার একটাই অ্যাডভাইস, কারণ কিডনি স্টোন হলে যদি যে জায়গাটা স্টোনটা আটকে থাকছে, তখন ইউরিনটা প্রপারলি ইউরিনারি ব্লাডারে আসছে না, ব্যাকফ্লো হয়ে কিডনির মধ্যে জলটা জমছে, যন্ত্রণাও হচ্ছে, ব্যথা হচ্ছে, হাইড্রোনেফ্রোসিস যেটাকে বলা হচ্ছে। হাইড্রো কথার অর্থ জল, নেফ্রোসিস কথার অর্থ হচ্ছে কিডনি। সো জলটা যখন কিডনিতে জমছে, সেখানে ব্যথা হচ্ছে, পেন হচ্ছে, কিডনিটা ফুলে যাচ্ছে, ভবিষ্যতে গিয়ে সেটা কিডনি নষ্টও হতে পারে, ফেলিওরের দিকেও যেতে পারে। তো আপনারা আগে রিপোর্টটা, প্রপার গাইডলাইনটা নিন, ভালো আয়ুর্বেদিক ডাক্তার দেখান। কারণ এনডিপিতে এসে আমি আজকে কিডনি স্টোনটা কেন আলোচনা করছি, আজকেই আমি 2টো পেশেন্ট দেখলাম আমাদের ল্যান্সডাউন চেম্বারে, আজকে বিকালবেলা চেম্বার থাকে, তো সেখানে 2জনের কিডনি স্টোন ছিল, একজনের 9 mm
সেটা ছিল ইউরিনারি ব্লাডারে, আর একজনের ছিল 7 mm, যেটা ছিল ইউরেটারের মধ্যে, মানে নালিতে, রাস্তায়। মানে দুটোই বের করে দেওয়া যায়, দুটোই রিমুভেবল, দুটোই বেরিয়ে গেছে অলরেডি। 4 মাস ট্রিটমেন্ট করেছে, 4 মাসের মধ্যেই দুজন ঠিক হয়ে গেছে। তো সেখানে তো লাগছে না, কারণ আজ থেকে 1000 বছর পূর্বে যখন পাথরকুচি পাতার ইউজ বলা ছিল, গক্ষুর ইউজ বলা ছিল, পুনর্নবার ইউজ বলা ছিল, এগুলো কিডনি স্টোনের ক্ষেত্রে খুব হেল্পফুল। এবং যদি প্রপার গাইডলাইনে চলা যায়, আমি বললাম যে 70% অপারেশন করছেন তাদের কাউকে অপারেশন করার দরকার পড়বে না। আচ্ছা, এবার আরেকটি ইম্পর্টেন্ট কথা অনেকেই জানতে চান আমার কাছে, যে এই যে পাথরগুলো হয়, এটা কি কোনো ক্যালসিয়াম পার্টিকেলস নাকি কিভাবে পাথর হয়? মানে আমি হওয়ার পরে বেশি করে জল খেলাম, 70% ক্ষেত্রে অ্যাকর্ডিং টু ডক্টর ঘোষাল তিনি বলছেন বেরিয়ে যায়, দ্যাট ইজ রিমুভেবল। সাধারণ চিকিৎসা পদ্ধতিতেই বেরোয়, এর জন্য আপনাকে এক্সট্রা হেডেক নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু আমি যদি ওই মানে তথাকথিত কথাটা ধরি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, তাহলে প্রশ্ন আসছে যে পাথরটা হয় কিভাবে? এটা কি শুধু জল কম খেলে হয়, নাকি এমন কোনো পার্টিকেলস যেটা কিডনিতে জমা হয় যার জন্য স্টোন ফরমেশনটা হতে পারে? কেন হয় তার ডাক্তারি পরিভাষায় কি বলছে? একদমই, আমরা যে খাবারটা খাচ্ছি সেইখান থেকে আমাদের লিভারে যাচ্ছে, গলব্লাডারে যাচ্ছে, সেখান থেকে বাইল তৈরি হচ্ছে এবং বাইলটা আস্তে আস্তে সারা শরীরে রক্তের মাধ্যমে যাচ্ছে এবং ইউরিনের মধ্যে সেম প্রসেসে যে লিকুইড প্রোডাক্টগুলো যাচ্ছে, সেই ইউরিনের মধ্যে দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা ইউরোবিলিনোজেন আর একটা স্টার্কোবিলিন। আচ্ছা, এই ইউরোবিলিনোজেন আমাদের ইউরিনের কালারটাকে নোটিফাই করছে, আর স্টার্কোবিলিন করছে কি আমাদের পটির রং বা পায়খানার রংটাকে, যেটা আমাদের হালকা হলুদ ভাব আসে। এই হলুদ ভাবটা ইউরোবিলিনোজেন এবং স্টার্কোবিলিনের জন্য হয়। আর এই ইউরোবিলিনোজেনের মধ্যে কিছু এমন পার্টিকেলস থাকে যেগুলো ক্যালসিয়াম রিলেটেড পার্টিকেলস, সেইগুলো যখন প্রপারলি আমাদের বেরোবে না, দেখবেন অনেকের বলবে পেচ্ছাপের রং গাঢ় হলুদ হয়, অনেকের বলবেন হালকা ফ্যাকাশে হয়। শুধুমাত্র বিলিরুবিন বেরিয়ে যাচ্ছে, মানে বেড়ে যাচ্ছে বলে যে পেচ্ছাপের রং হলুদ হচ্ছে তার কোনো মানে নেই। অনেকের দেখবেন জল কম খেলেও আমাদের ইউরিনের রং হলুদ হতে পারে, তার মানে কি তার বিলিরুবিন বেড়ে গেল? ওই যে ইউরোবিলিনোজেন বলে যে সাবস্টেন্সটা রয়েছে, পদার্থটি রয়েছে, ওটাই কিন্তু ডিপেন্ড করে আপনার পেচ্ছাপের রংটাকে ঠিক করতে। এবং আপনার শরীরে যে ছাঁকনিটা কাজ করছে, যেমন লিভারের ক্ষেত্রে আমি বাইল বললাম, সেই ছাঁকনিটা কি প্রপারলি কাজ করছে? প্রপারলি কাজ না করলে ইউরোবিলিনোজেন যে পার্টিকেলগুলো দিয়ে তৈরি হচ্ছে, যে সেটা ক্যালসিয়াম অক্সালেট হতে পারে, ম্যাগনেসিয়াম হতে পারে, বিভিন্ন ধরনের যে ধাতব বস্তুগুলো, এই যে আমরা বলছি আজকে হার্বসের এত উপকার, হার্বস খাচ্ছি মানে কি, আমরা গাছ খাচ্ছি মানে কি, তার মধ্যে যেমন ভিটামিন রয়েছে, ভিটামিন এ, বি, সি, ডি, তার মধ্যে ক্যালসিয়াম রয়েছে, মিনারেল রয়েছে, বিভিন্ন ধরনের পদার্থ রয়েছে। সেইগুলো জমে জমে ইউরোবিলিনোজেন যদি প্রপারলি না আমাদের ছাঁকতে পারি, তখন কিন্তু স্টোনটা তৈরি হচ্ছে। আর জলটা খাওয়ার কথা কেন বলি, আগেকার দিনে এটা কেন বলতো, আগেকার দিনে একটা কথা ছিল কি, পাথর খাবি না, মুড়ির মধ্যে কাঁকড় পড়ে যেত, তোর কিন্তু পেটে পাথর হবে, সেরকম কিন্তু কোনো ব্যাপারই নয়। এই যে আমরা জলটা কেন খেতে বলছি, এই ইউরোবিলিনোজেন, এই যে গাঢ় ভাবটা, পেচ্ছাপের হলুদের গাঢ় ভাবটা, এটা কিন্তু কমবে। আর এটা যদি বাড়া থাকে তখন কিন্তু স্টোনটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনি রঙের কথা বললেন, কোনো পার্টিকুলার ইউরিনের কোনো কালার নেই বললেন, বিভিন্ন ক্ষেত্রে ইট ইজ ভেরিফাইড অন, মানে ভ্যারিজ অন দ্য কন্ডিশনের উপর চেঞ্জ হয়, কখনো গাঢ় হয়, কখনো হালকা হয়, ইত্যাদি নানান রঙের হয়। মানুষ এনে উদ্ভ্রান্ত থাকেন, তার খানিকটা সমাধান হলো। কিন্তু মূত্রের সঙ্গে ফেনা হচ্ছে, আমি সম্প্রতি একাধিক ডাক্তারের প্রোগ্রাম বা বিভিন্ন সময় শুনেছি যে সমস্ত জায়গায় নেফ্রোলজি নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে যে এটা একটা বর্তমানে সমস্যা। এবং আপনি দেখুন, খুব মজার বিষয়, আপনারা কিন্তু ফোন করতে ভুলবেন না, ফোন করুন। আমি বুঝতে পারছি লোকে এখন গালে হাত দিয়ে ডক্টর ঘোষাল এত সুন্দর বলেন, সবাই শুনছেন, তা নয়। আপনারা ফোন করুন যদি এই ধরনের কিডনির কোনো সমস্যা থাকে, যদি এখন এই মুহূর্তে আপনারা ফিল করছেন, সেটাও আমাদেরকে জানাতে পারেন। এক হচ্ছে ফেনা হওয়া, দ্বিতীয় হচ্ছে জ্বালা হওয়া। জ্বালা একটা ইরিটেশন, মানে আপনার মূত্রছিদ্রের পাশে জ্বালা হচ্ছে, বা মূত্র করবা যখন আপনি করছেন ডিসচার্জ, ইন টাইম অফ দ্য ডিসচার্জ, তখন আপনার একটা জ্বালা হচ্ছে। কেন হচ্ছে এটা? এবং আমি বলছি যেটা মজার বিষয়, সেটা হচ্ছে আমাদের ওয়েদারও বদলে গেছে। দেখুন, কখনো প্রচুর বৃষ্টি হচ্ছে, কখনো চচ্চড়ে গরম পড়ছে। যারা বাইরে বাইরে কাজ করছেন বিভিন্ন জায়গায়, তারাও অনেক সময় দেখছেন যখন তারা কোনো জায়গায় ইউরিন ডিসচার্জ করছেন, মারাত্মক রকমের হলুদ রং বেরোচ্ছে। তার একটা সমাধান তো ডাক্তারও বললেন। কিন্তু এই জ্বালা আর ফেনা,
এটা কেন হচ্ছে, কোন কারণের জন্য হচ্ছে? একদমই ঠিক কথা, কারণ আমরা একটা রিপোর্ট করি ইউরিন ফর আরই, কারণ বিস্তারিত বলা যাবে না, অনেক কথা রয়েছে। সেই আরই মানে কি রুটিন এক্সামিনেশন করা হচ্ছে, পেচ্ছাপের একটা রিপোর্ট করা হচ্ছে, তার মধ্যে দেখা হচ্ছে কি আপনার প্রোটিন বেরোচ্ছে কিনা, আপনার অ্যালবুমিন বেরোচ্ছে কিনা, আপনার সেখানে মাইক্রো অর্গানিজম আছে কিনা, এপিথেলিয়াল সেল আছে কিনা, বা কোনো আরবিসি সেল রয়েছে কিনা, মানে রেড ব্লাড সেল, সেখানে আপনার রক্ত যাচ্ছে কিনা, বা সেখানে কোনো পাস সেল রয়েছে কিনা, আপনার ইউরিনটা স্পেসিফিক যে অ্যালকালাইক না অ্যাসিডিক সেটাও দেখা হয়। তো এই যে এর যে ভাগগুলো, এর মধ্যে অ্যালবুমিন আর প্রোটিন যদি আপনার পেচ্ছাপে বেরোয়, মানে ট্রেস পাওয়া যায়, বা সুগার বলেও একটা পয়েন্ট থাকে আরিতে, তো সুগার প্লাস থাকতে পারে, প্লাস থাকতে পারে, বা প্রোটিন প্লাস মানে ডিটেক্টেড এইভাবে লেখা থাকতে পারে। তো এই সাবস্ট্যান্সগুলো যদি বেরোয়, অ্যালবুমিন, প্রোটিন এবং সুগার, এই তিনটে জিনিস যদি বেরোয় আপনার পেচ্ছাপের সাথে, সেখানে আপনার পেচ্ছাপে কিন্তু ফেনা দেখা যেতে পারে। এবং সিকেডির যারা পেশেন্ট, ক্রনিক কিডনি ডিজিজের যারা পেশেন্ট, তাদের ক্ষেত্রে ইউরিয়া ক্রিয়েটিনিনটাও সাইড বাই বাড়া থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু পেচ্ছাপে ফেনা আসতে পারে। তো ফেনা এই কারণগুলোর জন্য বেশি হয়, তো সেটা ঘাবড়ানোর বিষয় নেই, তার ট্রিটমেন্ট রয়েছে। এবং জ্বালা ভাব যেটা বললেন, জ্বালা ভাবটা আপনার যদি ওখানে কোনো ইনফেকশন হয়ে থাকে বা কোনো ছড়ে যেতে পারে, অনেক কারণে ছড়ে যায় কি প্রেশার, আমার যে প্রেশারটা রয়েছে ইউরিনের, সেই প্রেশারটা যখন প্রপারলি আসে না, তো ওই জায়গাগুলোর উপরে হালকা আঁচের মতো থাকতে থাকে। বা আরবিসি যে সেলটা বেরোচ্ছে, আমাদের রক্তটা কিভাবে আসছে পেচ্ছাপে, হয় আমাদের মূত্রথলিতে কোনো ঘা রয়েছে, বা আমাদের মূত্র যেটা দিয়ে বেরোয় সেখানে কোনো ঘা রয়েছে, ইউরেটার হতে পারে, ইউরেথ্রা হতে পারে, সেই যে ঘাটা, সেই ঘায়ের ব্যাপারে জ্বালা ভাবটা হতে পারে। আর জল কম খেলেও সেক্ষেত্রে জ্বালা হতে পারে। ইউরেথ্রার মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা বালবাস ইউরেথ্রা রয়েছে, সেই বালবাস ইউরেথ্রায় বালবালাইটিস বলে এক ধরনের রোগ হয়, সেক্ষেত্রে এই ধরনের জ্বালা হয়। জ্বালা শুধু যে একটা কারণে হচ্ছে সেটা নয়, অনেকগুলো কারণে হতে পারে, কিন্তু সেগুলোর আলাদা আলাদা ট্রিটমেন্ট রয়েছে। বেশ, এবার আমাদের সঙ্গে ফোন রয়েছে, আপনারা একের পর এক ফোন করুন, আমরা ফোন নেব এখন এই সময়। এরপরে আপনাদেরকে চেম্বার এবং কোথায় কোন ডাক্তারবাবু থাকছেন আমি বলে দেবো। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, স্বাগত, বলুন কে বলছেন? হ্যাঁ ডাক্তারবাবু, আমি বসিরহাট থেকে বলছি। কোথা থেকে? বসিরহাট থেকে। কোচবিহার থেকে। বলুন কি হয়েছে আপনার? মানে পায়ের এই যে মানে হাঁটুতে ব্যথা। কতদিন ধরে ব্যথা হচ্ছে? হ্যালো, হ্যাঁ কতদিন ধরে ব্যথা করছে আপনার পায়ের হাঁটুতে? ওই 3 বছর 4 বছর পরে, 4 বছর। হাঁটুর কোনো এক্সরে করিয়েছেন বা কোনো ডাক্তারকে দেখিয়েছেন এর জন্য? হ্যাঁ দেখিয়েছি, এর আগে ডাক্তারবাবু দেখিয়ে মানে এক্সরে করে রিপোর্ট ভালো, আর্থ্রাইটিস বাম। রিপোর্ট ভালো কিন্তু আর্থারাইটিস? কি বললেন? মানে এক্সরে করে আপনার রিপোর্ট করে বলা যাচ্ছে যে ওটা হচ্ছে বাম, আর্থ্রাইটিস বাম। আচ্ছা, আয়ুর্বেদিক চিকিৎসা করিয়েছেন এর কখনো? না, আয়ুর্বেদিক চিকিৎসা করায় নেই, তো আয়ুর্বেদিক ওই যেগুলো ব্যথার বড়ি ওইগুলো খান। আচ্ছা, পায়ে কোনো হাঁটুতে ফোলা ভাব বা ব্যথা মানে ফুলে গেছে এরকম মনে হয় বা আওয়াজ হয় হাঁটতে গেলে? হ্যাঁ ফুলে আছে, হালকা ফুলে আছে। বয়স কত এখন? বয়স এই 38। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো অস্টিওআর্থারাইটিস নি জয়েন্ট নিয়ে মাঝে মাঝেই আলোচনা করা হয়। আমাদের আয়ুর্বেদে যেটাকে সন্ধিবাত বলা হয়, কি আমাদের হাঁটুর মধ্যে যখন আমাদের জেলিটা, যেটা সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়, সেটা যখন কমে যায়, পরস্পর হাড়গুলো এসে ঘষা লেগে এই অস্টিওআর্থারাইটিস হয়। তো আপনার ক্ষেত্রেও সেটা হয়েছে, 3-4 বছরে এই সমস্যাটা বাড়ছে আপনাকে এইটাকে ইমিডিয়েট কিওর করতে হবে, নইলে আরও 1-2 বছর পরে যখন ডাক্তারদের কাছে যাবেন, এখন ব্যথার বড়ি খেয়ে চলে যাচ্ছে, কিন্তু 2 দিন পরে যখন আবার ডাক্তারদের কাছে যাবেন তখন বলবে আপনার হাঁটুটা বদলাতে হবে। আজকেই একজন পেশেন্টকে দেখলাম, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, বাড়িতে হাজব্যান্ড ওয়াইফ থাকেন, ছেলে বাইরে থাকে, অ্যাব্রডে থাকে, দুটো হাঁটুতে বদলানো হয়ে গেছে, মানে দুটো হাঁটুই বদলানো হয়ে গেছে, দুটোতেই ব্যথা ফিরে এসেছে। এবার ডাক্তাররা বলেছে কোমরে অপারেশন করতে হবে। ওনারা ছেলেকে ফোন করেছেন যিনি বাইরে রয়েছেন, কি বাবা, এবার বলছে কোমরে অপারেশন করতে হবে। ছেলে বলেছে না, ওইসব করার দরকার নেই, তুমি আয়ুর্বেদিক ডাক্তারকে দেখাও। ওনারা আজকে স্ট্রেট আমাদের কাছে এসেছেন, কি ডাক্তার দেখুন আমার তো দুটো অপারেশন হয়ে গেছে, এরপরে বলছে আবার কোমরে অপারেশন, আবার ব্যথা ফিরে এসছে, এবং
এক্সট্রা কি তার সাথে কোমরে অপারেশন হয়নি, কোমরের অপারেশনটাও করতে বলছে, মানে 3টে অপারেশন আবার করতে হবে, সেখানটাই অপারেশন। তো এই যে অপারেশনের ব্যাপারটা দেখুন, অপারেশন আপনাদের করতে হবে যদি অ্যাকিউট কন্ডিশন হয়ে যায়, সিরিয়াস কন্ডিশন হয়ে যায়, এমার্জেন্সি কন্ডিশন হয়ে যায়, আর কিছু করার নেই, সেখানে আপনি করুন। ঠিক। কিন্তু যেখানে আপনার রাস্তা রয়েছে, যেখানে অপারেশন না করেও আপনি ভালো থাকতে পারবেন, সেই জায়গাটা আপনারা হারিয়ে ফেলছেন নিজেদের গাফিলতির জন্যে। নিজেরা সময় নষ্ট করছেন, নিজেরা এক্সপেরিমেন্ট করছেন, কিছু ব্যথার ওষুধ খাচ্ছেন বা কিছু ডাক্তারও দেখাচ্ছেন। ভালো আয়ুর্বেদিক চিকিৎসক দেখান। আমাদের এনবিপি তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এখন চেম্বার রয়েছে, সেই সমস্ত চেম্বারে আসুন। অবশ্যই দেখবেন আপনারা অপারেশন ছাড়া যে কষ্টটা পাচ্ছেন সেটা কিন্তু একদম কমে যাবে। আপনাকেও বলছি, কুচবিহার থেকে ফোন করেছিলেন, সামনের 8 তারিখ না 9 তারিখে আমি নিজেই কুচবিহার চেম্বারে থাকবো। আমাদের ঘড়িমোড়ে চেম্বার রয়েছে, আপনি একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে কুচবিহার চেম্বারে আমাকে দেখিয়ে নিন 9 তারিখে, দেখবেন আপনিও ভালো থাকবেন। একদম। আমি আবারও আপনাদেরকে বলছি যে আমি কিছুক্ষণের মধ্যেই আপনাকে চেম্বার অ্যানাউন্স করে দেবো, আপনারা নোট করে নেবেন, সেইভাবে প্রিপারেশন নিয়ে থাকুন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কি প্রবলেম? হ্যাঁ, আমি সাম্বারান থেকে বলছি, মায়ের ব্যাপারে একটু জানতে চাই। হ্যাঁ, আমার মায়ের 2015-তে একটা ইউরিনের প্রবলেম হয়েছিল। হ্যাঁ, সেটা মায়ের ব্লাডার থেকে ইউরিন থেকে যাচ্ছে, পুরোটাই বেরাচ্ছিল না, ঠিক আছে। এবার ইউরোলজি ডাক্তারকে দেখানোর পর ওই জায়গাটা মায়ের সিস্টোস্কোপি করে জায়গাটা পরিষ্কার করে দিয়েছিল। আচ্ছা। ওইটা আবার 2022-এ হয় প্রবলেমটা, 22-এ ওরকম করে দিয়েছে যে মাকে বলে, ডাক্তারবাবু বলেছিলেন 1 মাস পর পর সেলফ ক্যাথারার করতে হবে, ঠিক আছে। মানে মা প্রতিদিনই প্রতি মাসেই যায় সেলফ ক্যাথারার করতে। কদিন দিয়ে আমার মা বলছে তলপেটটা ব্যথা করছে, আর দাম সবসময় তলপেটটা ব্যথা থাকছে। মায়ের বয়স কত এখন? ডান দিকে মায়ের বয়স 55। কোথা থেকে বলছেন বললেন? শ্যামবাজার থেকে বলছি। শ্যামবাজার থেকে বলছেন, আচ্ছা। তলপেটটা ব্যথা করছে, পেচ্ছাপের রংটা কি এখনো পরিষ্কার আছে না হালকা লালচে হচ্ছে? না, এখন মা বলছে পেচ্ছাপ ভালো হচ্ছে, পরিষ্কার হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। ক্যাথিটারটা কি পড়ানো থাকছে? ক্যাথেটার একবার পর পর আমি করতে নিয়ে যাই ওনার চেম্বারে, ঠিক আছে। উনি এটা আরো কতদিন করবেন ভেবেছেন এইভাবে যাতায়াত? ওইটা বলেনি, ওটা বলেছে যত করবেন তত উনি ভালো থাকবেন, ওনাকে আর অপারেশন করতে হবে না। এবার আপনি আমার কথা যেগুলো বলছি সেটা টিভিতে মন দিয়ে শুনুন। এটা একটা কমন প্রবলেম, ইউটিআই ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের এটা মেন প্রবলেম। আমরা যদি ইউএসজি লোয়ার অ্যাবডোমেন করি, সেখানে আমার যদি এই ধরনের ইউরিনারি ব্লাডারে যদি কোনো ইউরিন জমে থাকে, এটাকে বলা হয় পোস্ট ভয়েড ইউরিন। মানে আমার ইউরিনারি ব্লাডারের নিচের দিকটা যেটা রয়েছে একটা ট্রায়াঙ্গুলার পার্ট, এরকম একটা ট্রায়াঙ্গুলার পার্ট, ওটাকে বলা হয় ট্রাইগন অফ দ্য ইউরিনারি ব্লাডার। ট্রাইগন কেন? ট্রায়াঙ্গেলের মতো, ওখানে একটা ভালভ থাকে, আমাদের যেমন হার্টে ভালভ থাকে, যে আমাদের অ্যাট্রিয়াম হোক, যে রক্তটা বেরোচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে আবার আসছে খুলে যাচ্ছে, ওই ভালভটা হচ্ছে ওখানে খারাপ হয়ে যায়। ওর যে মাসকুলার টোনটা থাকে ওটা খারাপ হয়ে যায়, ওটা যতক্ষণ খোলা থাকার কথা ততক্ষণ থাকে না। যখন দেখুন একটা প্রেশার থাকলে তবে তো ইউরিনটা বেরোবে। যখন 100 সিসি প্রেশার আছে তখন যে হারে বেরোচ্ছে, যখন ওটা 20 সিসি আছে অল্প পড়ে রয়েছে, তখন ওটা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, ওই প্রেশারটা রাখতে পারছে না, মেনটেন করতে পারছে না। ওই ট্রাইগন অফ দ্য ইউরিনারি ব্লাডারে যদি কোনো প্রবলেম থাকে বা সিস্টাইটিস থাকে, ইউরিনারি ব্লাডারে কোনো ইনফেকশন থাকে, সেখানে ওই ধরনের পেচ্ছাপ জমে থাকে। কারোর ক্ষেত্রে 40 সিসি, কারোর ক্ষেত্রে 70 সিসি, কারোর ক্ষেত্রে 200 সিসিও দেখেছে। তো তার জন্য আপনাকে বারবার অপারেশন করার দরকার নেই, আর সেলফ ক্যাথেটার করে ওটা প্রত্যেক মাসে করার কিছু প্রয়োজনই পড়বে না। মানে এটা টানা দীর্ঘদিন হবে, এর কোনো সমাধান নেই, এর কোনো সমাধান নেই, আপনাকে যাতায়াত লাগিয়েই রাখতে হবে, এর কোনো পার্টিকুলার সমাধান নেই। সেম পেশেন্ট আমার মালদায় দেখিয়েছে কিছুদিন আগে, ওনার বয়স ছিল 65 বছর, ক্যাথিটার দীর্ঘ 2 বছর ধরে লাগানো। এখন আমি ক্যাথিটার খুলে দিয়েছি, ওনার ইউরিন নর্মাল হচ্ছে, নর্মাল প্রেশার রয়েছে, কোনো প্রবলেমই নেই। তো আপনাকেও আমি বলবো এর পার্টিকুলার মেডিসিন কিন্তু রয়েছে। আমি যে হার্বসগুলোর নাম বলছি, গক্ষুর হোক, পুনর্নবা হোক, আপনার পাথরকুচি হোক, এগুলোর কিন্তু অনেক গুণাগুণ, এগুলো যদি ঠিকভাবে প্রপারলি ইউজ করা যায়, এর যে এফেক্টটা সেটা কিন্তু অনেকগুলো রোগকে আপনাকে আটকাতে পারবে। আর এই ধরনের যাদের ক্ষেত্রে পেচ্ছাপ জমে যাচ্ছে তারা কিন্তু যোগাযোগ করুন, কারণ এইভাবে তো কতবার অপারেশন করবেন বা কতদিন এই 1 মাস ছাড়া ছাড়া ডাক্তারবাবুর চেম্বারে যাবেন। তো আপনি শ্যামবাজার থেকে বলছেন, হাতিবাগানে প্রত্যেক বুধবার আমাদের চেম্বার হয়, আপনি একটু এসে যোগাযোগ করবেন, হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখুন, এই সমস্যা থেকে একদম বেরিয়ে আসতে পারবেন 5 থেকে 6 মাসের মধ্যে। একদম। আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো, কে আছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি কাশীপাড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কোথা থেকে?
কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া থেকে বলুন বলুন কি হয়েছে আপনার? আমার ওই প্রস্তাব দ্বারের যে সামনে যে চামড়া, ফোনের কাছে শুনুন, ফোনের কাছে মুখটা নিয়ে একটু পরিষ্কার করে বলুন। হ্যাঁ, প্রস্তাব দ্বারের সামনে, হ্যাঁ প্রস্তাব দ্বারের সামনে যে চামড়াটা আছে, হ্যাঁ ওই চামড়ার ভেতর দিকে, ওই চামড়ার ভেতর দিকে না কতটা সাদা স্পট আর কতটা লাল স্পট আছে। বয়স কত হলো এখন? 54 প্লাস। জায়গাটা ভালোভাবে পরিষ্কার করতেন আগে? আগে তো ওইটা তো ভেতর দিকে, ওটা তো করা হতো না, তো আমি ওপরটা করতাম, মুখের দাগটা করতাম। আচ্ছা, ওই সাদা স্পটটা অনেকটা, লাল স্পটটা বেশি, লাল স্পটটা সাদা স্পটটা থাকা। আজকে সময় তো কম, আপনি টিভিতে শুনুন, আমি অল্পভাবে বলছি, আপনি তাহলেই বুঝতে পারবেন। আমাদের মেল কেসে যেটা হয়, আমাদের ফোরস্কিনটা থাকে, ওটা যদি আমরা ঠিকভাবে পরিষ্কার না করি, যে স্মেগমা বলে এক ধরনের জিনিস জমে, যে সাদা সাদা পদার্থটা থাকে, ওটাকে স্মেগমা বলা হয়। স্মেগমা যদি আমরা প্রপারলি পরিষ্কার না করি, ওখান থেকে ইনফেকশন হবে এবং রেডনেসটা থাকবে, এবং এইটা ভবিষ্যতে সিএ ক্যান্সার অবধি হতে পারে। অনেকের ক্ষেত্রে ফাইমোসিস বলে একটা রোগ থাকে, যাদের ফোরস্কিনটা ছোট থাকে, যেখানে সার্কামসিশন করতে বলা হয়। ফাইমোসিস মানে কি, জায়গাটা হচ্ছে ওই স্মেগমাগুলো জমে 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 শক্ত, মানে ফেভিকুইকের মতো চামড়ার সাথে আপনার এটা জুড়ে যাবে, আটকে যাবে, আর নাববে না, এবং ওটা যদি প্রপারলি পরিষ্কার না করেন, এইভাবে লাল ভাবটা আসবে। এবং এটাকে বলা হয় ব্যালানাইটিস বলে এটা রোগটার নাম। তো আপনার এটা যদি ঠিকভাবে চিকিৎসা না করেন, ভবিষ্যতে কিন্তু খারাপ রোগের দিকে টার্ন ওভার করতে পারে। আপনি একটু দেখা করে নেবেন, এখনই ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিছু রিপোর্ট রয়েছে, সেগুলো করতে দেবো, এখন কি অবস্থায় আছে দেখবেন, এবং তার সাথে কিছু মলম এবং তেল ব্যবহার করতে দেবো, এবং খাওয়ার ওষুধ দেবো। অ্যান্টিবায়োটিক আজকে আপনি খাবেন, কালকে পরিষ্কার হয়ে যাবে, আবার পরশুদিন আপনি যদি ঠিকভাবে পরিষ্কার না করেন, জিনিসটা আবার ফিরে আসবে। এর কিছু রুলস রেগুলেশন রয়েছে এবং কিছু ব্যাপার রয়েছে যেটাকে মেনটেন করতে হবে, যেটা আপনি সামনে এলে আমি বলে দিলে এটা করলেই আপনি ভালো থাকবেন। বেশ, এবার আসুন আপনাদেরকে চেম্বার বলে দিই। আরেকজন আছেন ফোনে, আমি ট্রাই করবো আপনার ফোনটা নেওয়ার, প্লিজ হোল্ড করুন একটু। 7 তারিখে চেম্বার রয়েছে ক্যানিংয়ে থাকবেন হচ্ছে ডক্টর আর এ হালদার, থাকবেন হচ্ছে আরামবাগের চেম্বারে, সেটাও 7 তারিখ। 8 তারিখে চেম্বার রয়েছে, দেখুন 4টে জায়গায় চেম্বার রয়েছে, আসানসোল, মালদা, বাঁকুড়া এবং বর্ধমান। আসানসোলে চেম্বারে থাকছেন ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা। পরবর্তী চেম্বার হচ্ছে মালদায় হচ্ছে ডক্টর এস ঘোষাল, এ হালদার থাকবেন হচ্ছে বাঁকুড়াতে, আর বর্ধমানে থাকবেন হচ্ছে এন ভট্টাচারিয়া। পরবর্তী চেম্বার হচ্ছে 9 তারিখে 5টা জায়গায় চেম্বার রয়েছে, কাকদ্বীপ, পুরুলিয়া, কোচবিহার, বোলপুর, দুর্গাপুর, এই জায়গায় চেম্বার। তার মধ্যে কাকদ্বীপের চেম্বারে থাকবেন হচ্ছে এস খান, এ হালদার থাকবেন হচ্ছে পুরুলিয়াতে, কোচবিহারে থাকবেন হচ্ছে এস ঘোষাল, ডক্টর শর্মা থাকবেন হচ্ছে বোলপুরে। এবার চলে আসি আর হচ্ছে দুর্গাপুরে থাকছেন এন ভট্টাচারিয়া। পরের চেম্বার হচ্ছে 10 তারিখে ঝাড়গ্রামে চেম্বার রয়েছে, ঝাড়গ্রামে ডক্টর এ হালদার থাকবেন। পরবর্তী চেম্বার হচ্ছে 12 তারিখ হচ্ছে মেচেদাতে চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচারিয়া থাকবেন। আপনি দিল্লির চেম্বার পাবেন এবার 13 তারিখে, 13th of November দিল্লির চেম্বারে থাকবেন হচ্ছে ডক্টর এ হালদার। ডক্টর বি শর্মাকে আপনি পাবেন আগরতলাতে 15 তারিখে। আরও 3টে জায়গায় চেম্বার রয়েছে, এক হলো হচ্ছে খড়গপুর, বহরমপুর এবং শিলিগুড়ি। খড়গপুরের চেম্বারে থাকবেন ডক্টর এন ভট্টাচারিয়া, বহরমপুর চেম্বারে থাকবেন এ হালদার, এস ঘোষাল থাকবেন হচ্ছে শিলিগুড়ির চেম্বারে। এবার 16 তারিখে চেম্বার হচ্ছে আরও 3টে জায়গায়, 16 তারিখ হচ্ছে কৃষ্ণনগর চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। ডিরেক্টর স্যারকে আপনি পাবেন শিলচর আসামের চেম্বারে, অর্থাৎ ডক্টর বি শর্মাকে। গুয়াহাটিতে আপনি পাবেন হচ্ছে এস ঘোষালকে, ডক্টর এস ঘোষাল থাকবেন গুয়াহাটিতে। 17 তারিখে চেম্বার হচ্ছে হলদিয়া চেম্বারে ডক্টর এ হালদার রয়েছেন। এস ঘোষালকে আপনি পাবেন ডিব্রুগড় আসামে, তারিখ হচ্ছে 17। 18 তারিখে চেম্বার হচ্ছে হিড়িয়াতে ডক্টর এ হালদারকে আপনি পাবেন। বনগাঁর চেম্বার রয়েছে 20 তারিখে, বনগাঁ চেম্বারে ডক্টর এন ভট্টাচারিয়াকে আপনি পাবেন। চলে আসছি আমি 21 তারিখ হচ্ছে রায়গঞ্জে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে পাবেন আপনি। এরপর 23 তারিখের চেম্বার 23/11 আলিপুরদুয়ারে চেম্বার রয়েছে, আলিপুরদুয়ারে আপনি ডক্টর বি শর্মাকে পাবেন। চলে আসছি জামশেদপুরের চেম্বারে 30 তারিখে এবং গঙ্গারামপুর, এই দুটোই 30 তারিখে। জামশেদপুরে থাকবে এন ভট্টাচারিয়া, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল। এই হচ্ছে শিডিউল, এটাকে মাথায় রাখবেন। কলকাতা, হাওড়াতে একাধিক জায়গায় চেম্বার রয়েছে, অনলাইনে স্কোপ রয়েছে, মধ্যমগ্রাম হেড অফিস, রেজিস্টার্ড অফিস রয়েছে, আর সব কিছু নিয়ে আপনার পাশে এনবিপি রয়েছে। আজকে এখানে অনুষ্ঠান শেষ করব, আগামীকাল আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার ডক্টর ঘোষালকে, নমস্কার সবাইকে।